এনে দাও গো আমার চাঁদের মতন মুখ যে। ও বাবা তুই কি দেখার জন্য আমাকে বসিয়ে রেখেছো বাবা? তুই আমার মৃত্যু দাও বাবা। 5টার 5 মিশালি কিভাবে শুরু করব বুঝতেই পারছেন। মানে একটা মর্মান্তিক ঘটনা। কেনই বা বলবেন না, কেনই বা অভিযোগ করবেন না, কেনই বা বুক ফাটা কাঁদবেন না পরিবারের সদস্যরা? কারণ তাদের বাড়ির ছেলে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন, নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছিল, কিন্তু পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছিল? না, শেষ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজ সকালে তার দেহ উদ্ধার হলো, আর যে কারণে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবাররা। পরিবারের অভিযোগ যে পুলিশের যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ব্যবস্থা তারা নেয়নি। গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন। অর্পণ, আমরা অনেকক্ষণ থেকে এই খবরটা ট্র্যাক করছি। পরিবারের সদস্যদের বক্তব্য বারবার তুলে ধরছে, কিন্তু তারা কেন বলছেন যে পুলিশ সঠিক ভূমিকা পালন করেনি? কেন পুলিশের বিরুদ্ধে গাফিলতির কথা বলছেন তারা? একদম, দেখো 1 তারিখের পর থেকে এই ছাত্র যখন থেকেই নিখোঁজ ছিল, তারপরে একাধিকবার তাদের যেটা অভিযোগ যে নরেন্দ্রপুর থানায় গিয়েছিল। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ডান দিকের যে পুকুর, এই পুকুরের পাড়েই যে বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়িতে সে এসেছিল এবং খেতে বসেছিল। সেই সময় হঠাৎ করেই সে খাবার যে টেবিলে যেখানে বসছিল সেখান থেকে উঠে চলে যায়। তারপর থেকে তার ফোনে সুইচ অফ। এরপরেই পরিবারের তরফ থেকে একাধিকবার নরেন্দ্রপুর থানার যান এবং পরিবারের যারা সদস্য তারা যেটা অভিযোগ করছেন যে একাধিকবার এই থানায় যাওয়ার পরে এক টেবিল থেকে অন্য টেবিলে বারবার তাদেরকে পাঠানো হচ্ছিল এবং তাদের অভিযোগ পাওয়ার পরে একবারের জন্য পুলিশ ঘটনাস্থলে আসেননি, এমনটাই পরিবারের তরফ থেকে অভিযোগ। এবং আজকে যখন এই মৃতদেহ উদ্ধার হয়েছে সেই খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে আসে, পুলিশকে দেখে এলাকার মানুষজন, আত্মীয় পরিজন তারা বিক্ষোভ দেখান। একদম, তারা বিক্ষোভ দেখান। স্বাভাবিকভাবে তাদের রাগ গিয়ে পড়ে পুরো পুলিশের উপর, কারণ তারা তো অভিযোগ জানিয়েছিলেন অনেকদিন আগে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বিক্ষোভকারীরা তারা কি বলেছেন একবার শুনে নেওয়া যাক। থানায় বারবার করে গেছি, প্রচুর রিকোয়েস্ট করেছি, নরেন্দ্রপুর থানাতে কোনো রকম কাজ হচ্ছে না। এখন বডি বাবা বলে বলছে আমার ছেলের মতন দেখছি। এটা মার্ডার কেস, এটা মার্ডার কেস। আগে তাকে আটকে রেখেছিল, যখন দেখতে পাচ্ছি থানা পুলিশ হচ্ছে, কলকাতা এডিজি পর্যন্ত খবর গেছে, ভবানী ভবন গেছে, তখন ওকে মেরে আজকে ঘোড়া বেঁধে ফেলে দিয়েছে। এই বইটা কালকে রাতে মেরেছে। অর্পণ, এই ছবিটাও দেখতে হচ্ছে যে তদন্তে গেল পুলিশ, গাড়ি নিয়ে ফিরে আসতে বাধ্য হলো তারা, কারণ এলাকার মানুষের ক্ষোভের মুখে তাদেরকে পড়তে হলো। পুলিশ তো রক্ষাকর্তা, পুলিশ তো রক্ষা করবে, কিন্তু তাদেরকে পালাতে হচ্ছে। একদমই, দেখো পরিবারের তরফ থেকে এবং এলাকাবাসীর মানুষজন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে পুলিশকে কার্যত ঘিরে ধরে এবং সেখান থেকেই পুলিশ মৃতদেহ নিয়ে কার্যত সেখান থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। তাদের অভিযোগ যে প্রথমে যখন তারা অভিযোগ জানিয়েছিল পুলিশ কোনো রকম তারা কাজ করেনি, তাই এখনো পর্যন্ত তারা থানার উদ্দেশ্যে রওনা দেয়নি। তবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে ডেকে নিয়ে পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার পরই এলাকার মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাদেরকে দেখে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন। বিশেষ করে মহিলারা, তারাই পুলিশের লক্ষ্য করে তারা যান, কারণ তারাই তো বারবার বলছেন যে অভিযোগ তো অনেক আগে জানানো হয়েছিল, যখন সে নিখোঁজ ছিল। এতদিন পর পুলিশ কেন এলো যখন শেষ পর্যন্ত তার দেহ উদ্ধার হলো? এই মৃত পড়ুয়ার পরিবারের সদস্যরা তারা কি বলছেন? মায়ের বুক ফাটা কান্না, শুনুন। থানায় বলছে ও কোথায় বন্ধু নিয়ে দীঘায় গেছে, বন্ধু নিয়ে বন্ধুর বাড়ি আছে, তাই সেই বন্ধুর বাড়িও ফোন করতে চাও। আমার মনে হচ্ছে কেউ মেরে জলে ফেলে দিয়ে গেছে বাবা, না তো আমার বাবা তো 4 দিনই তো ভুলে যেত বাবা। এটা কেউ ঠেলে ফেলে দিতে পারে বা কেউ পরে খুন করে ফেলে দিতে পারে,
এরকম দুরকম কিছু হতে পারে। এখন সাঁতার জানতো কি আপনি? সাঁতার তো জানতো না, মোবাইল তো ওর পকেটেই ছিল। যদি সাথে সাথে ও ট্র্যাক করতো মোবাইলটা যে এখানেই আছে বা এই জায়গাটায়, তাহলে আমরা খুঁজতাম বা আরও এই করতাম। গাফিলতি তো কিছুটা আছে, আর আমরা পূর্ণ তদন্ত অবশ্যই চাই। পুলিশ বলছে দেখুন কোন ছেলেটা মেয়ের সাথে প্রেম করেছে, তার সঙ্গে পালিয়ে গেছে, কি বিয়ে করেছে দেখুন এই করুন। আর বলছে ওরা হাসাহাসি করছে, করে কিছুই নিচ্ছে না, ওর মাকে বলে পুরো হ্যারাসমেন্ট করছে। যদিও বাই চান্স কিছু হয়, তাহলে পুলিশ যদি আজকে স্টেপ নিত, তাহলে তো আজকে জীবনটা এত ভিড়ে কিছুতেই কোনো রিপোর্টই নিচ্ছে না। পুলিশ কোনো মতে কোনো কাজ করছে না, মানে দেশের মানে ওরা যে আইন রক্ষক, কোনো রক্ষকের কোনো এই ভূমিকাই নেই ওদের। একটা অনুষ্ঠানের ক্ষেত্রে এসে যখন তার এই বিপদ হলো, তার বাড়ির লোক যখন অভিযোগ জানালো, কেন করলো না? এটাই তো আমরা চাইছিলাম যে তার শাস্তি হোক, যে এরকম করেছে তার শাস্তি হোক, আমরা চাই সবসময়। এরকম যেন আর কোনো মায়ের যেন কোল শূন্য না হয়। প্রায় একই রকম ঘটনা আবার মালবাজারে। সেখানে এক তৃণমূল শ্রমিক নেতা বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন, তারপর সেখানেও তার দেহ উদ্ধার হলো। আর কোথায় তার দেহ উদ্ধার হলো? সেই এলাকাতেই, যে এলাকায় তার দীর্ঘদিনের বাস। কারা খুন করেছে, কেন খুন করলো, পুলিশ কি নিখোঁজ থাকাকালীন সঠিক ব্যবস্থা নেয়নি? অভিযোগ করার পরেও কি পুলিশ খোঁজার চেষ্টা করেনি? তাই সেখানে এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অবশেষে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। माल ब्लॉक में परिचित चेहरा था सुनील लोहार। 2 दिन से लापता था, 2-3 दिन से 2 तारीख का रात से। कल रात को हम लोग को पता चला कि उसका हत्या कर दिया गया है, लेकिन ये संदेह उसको पहले से था। वो कुछ नाम अपना घर वाला लोग को बोलते रहता था, जिसमें कि ये लोग मुझे हत्या कर सकता है। और आज के दिन में देखने को मिला कि उसका बीवी वही सब नाम दी है जो नाम उन लोग को संदेह था। इस हत्यारा लोगों को सजा होना चाहिए, मौत फांसी होना चाहिए, जिस कदर से उसका हत्या हुआ। কি দিয়ে মারছে ওটাই আমি বলতে পারবো না সঠিকভাবে, কিন্তু মাথায় পুরো ইয়ে লাগছে আর এখানে লাগছে, তারপরে পাটায়। কারা মারে? ওই ছেলেরা মারছে বোধহয়, হইতে পারে যারা আনন্দ মল্লিক। কয়জন মারছে ওইটাই, কয়জন আছে ওই আমি সঠিকভাবে বলতে পারছি না। কোনো ঘটনা নিয়ে আমরা সঠিক বিচারের দাবিতে কোথায় যাই? আদালতে যাই। কার দ্বারস্থ হই? আইনজীবীর দ্বারস্থ হই। সরকারি আইনজীবী মানে সঠিক বিচার পাওয়া যাবে, আমার জন্য কেউ লড়বে। কিন্তু সেই সরকারি আইনজীবীর বিরুদ্ধে যদি ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে, হ্যাঁ সেই অভিযোগ উঠেছে বুনিয়াদপুরে। তার চেম্বারে ঢুকিয়ে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠছে সরকারি আইনজীবীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই সরকারি আইনজীবীকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজন সূত্রধর। সুজন, এই নাবালিকা কি কারণে সরকারি আইনজীবীর কাছে এসেছিলেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে? হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গত 2 থেকে 3 মাস আগে এই নাবালিকা পরিবার থেকে একটা অভিযোগ করা হয়েছিল যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে গঙ্গারামপুর থানায় তারা লিখিত অভিযোগ করেন পরিবারের লোকজনেরা, এবং ঘটনার খবর পেয়ে তারা লিখিত অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ তারা কিন্তু তদন্তে নামে, এবং নেমে একদম যে নাবালিকা মেয়ে রয়েছে তাকে উদ্ধারের পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদেরকে গ্রেপ্তার করে। এবং যেটি এই যে নাবালিকার বাবার যেটা অভিযোগ যে গত 2 তারিখে তাকে কোর্টের থেকে ডাকা হয় চিঠির মাধ্যমে, এবং সে যথারীতি সেই কোর্টে পৌঁছায়, এবং পৌঁছে এই যে সরকারি আইনজীবী যিনি রয়েছেন পুতুল মৈত্র তার সঙ্গে দেখা করেন, এবং তার পরামর্শ অনুযায়ী তিনি তার যে মেয়ে রয়েছে এবং তার যে স্ত্রী রয়েছে তাকেও কোর্টে ডাকা হয়, এবং পরবর্তীতে সেই সরকারি আইনজীবী যিনি রয়েছেন বুনিয়াদপুর কোর্টে তিনি নাকি ধর্ষণের চেষ্টা করেন, অর্থাৎ তারা গিয়েছিলেন কোনো একটা ইস্যুতে বিচারের আশায়। সেই সরকারি আইনজীবীর বিরুদ্ধে তারা ধর্ষণের চেষ্টার অভিযোগ করছেন। ধন্যবাদ। রাতের উড়ালপুলে এবার থেকে যান নিয়ন্ত্রণ করা হবে, সেই কথাটা অনেকদিন আগে ভাবনা চিন্তা করা হচ্ছে, কিন্তু এবার এই সিদ্ধান্তে সায় জানালো হাইকোর্ট। আমরা বিরতির পরে এই খবরের দিকেই নজর রাখবো, তবে সময় হয়েছে একটা বিরতির, সঙ্গে থাকুন।
রাতের উড়ালপুলে যান নিয়ন্ত্রণের সায় হাইকোর্টে, তবে বলা হচ্ছে যে এই উড়ালপুলে জরুরি পরিষেবা কিন্তু দেওয়া হবে, মানে জরুরি পরিষেবামূলক যে কাজগুলো হয়, যে গাড়িগুলো চলে, সেগুলো কিন্তু এই উড়ালপুল দিয়ে রাতের বেলা চলতে পারে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিত কি, এই মামলার প্রেক্ষিত কি জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব সঙ্গে রয়েছেন। অর্ণব, হঠাৎ করে হাইকোর্টকে এই কথা বলতে হচ্ছে কেন, কেন তারা সায় জানাচ্ছেন, এবং এই মামলার প্রেক্ষিতটা যদি আমাদেরকে একটু বলো। দেখো, একটা অনন্য রেকর্ড এই রামকৃষ্ণ পরমহংসদেব সেতু আমার পিছনে রয়েছে। 850 মিটার দীর্ঘ এই সেতু যশোর রোডের ওপরে কলকাতা উত্তর শহরতলির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উড়ালপথ, এবং এই উড়ালপথ গত 4 বছরে দুর্ঘটনা শূন্য। এবং এই দুর্ঘটনা শূন্য কেন তার একটা পরিসংখ্যানও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে এখানকার স্থানীয় যে থানা, নাগেরবাজার থানা, তারা দিচ্ছে। রাত্রের বেলায় এই উড়ালপথ তুমি দেখছো পুলিশ কর্মীরা রয়েছে, ওঠার পথে এবং নামার পথে দুই জায়গাতেই কিন্তু এখানে পুলিশ থাকে সারাক্ষণ। সেটা হতে পারে সিভিক ভলেন্টিয়ার, হতে পারে অন্য পুলিশ কর্মী, তারা কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং যেভাবে যান নিয়ন্ত্রণ করছে রাত্রেবেলায়, তাতে দুর্ঘটনার সংখ্যা একেবারে শূন্য। গত 4 বছর ধরে স্থানীয় মানুষও সেটা বিশ্বাস করছেন। এখানেই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা হয়, তাতে বলা হয় রাত্রের বেলায় এই ফ্লাইওভারটা খুলে দেওয়া হোক, কারণ অনেক সময় গাড়ি নিচ দিয়ে যখন যাচ্ছে যানজট হচ্ছে, এই যানজটটাকে মুক্ত করার জন্য। প্রধান বিচারপতি ব্যারাকপুর পুলিশ কমিশনারের এই তথ্য সামনে আসার পর যখন দেখলো পুলিশ যেভাবে যান নিয়ন্ত্রণ করছে, জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স বা অন্য জরুরি পরিষেবার কাজে গাড়ি ছাড়ছে, পুলিশ থাকছে, এবং দুর্ঘটনা গত 4 বছর ধরে শূন্য, এই পরিসংখ্যান দেখার পর কার্যত এই যে যান নিয়ন্ত্রণ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট করেছে, সেটাতে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট, এবং কার্যত পরোক্ষে কলকাতা হাইকোর্ট এই সবুজ সংকেত দিল যে বিভিন্ন যে উড়ালপুল রয়েছে সেই উড়ালপুলগুলো দুর্ঘটনার সংখ্যা মানে তাহলে অর্ণব, এই কথাটা বলা যেতে পারে যে নাগেরবাজারের উড়ালপুলে যে ব্যবস্থাটা করা হচ্ছে, যেভাবে পুলিশে যান নিয়ন্ত্রণ করছে, তাহলে সেটা একটা দৃষ্টান্ত তৈরি হলো। তাহলে রাজ্যের অন্যান্য উড়ালপুলেও এই ব্যবস্থাটা করা যেতে পারে দুর্ঘটনা রোধ করার জন্য, তাই তো অর্ণব? একেবারে তাই, একটা মডেল চালু হলো, এবং যে মডেলে দুর্ঘটনা শূন্য কি করে কমিয়ে আনা যায় সেটা অন্তত দেখাতে পারলো নাগেরবাজারে এই ফ্লাইওভার রামকৃষ্ণ পরমহংসদেব সেতু, যে নাম দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 4 বছর ধরে সমস্ত এখানকার টোটো চালক, রিক্সা চালক, প্রত্যেকের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু এক বাক্যে স্বীকার করছে না গত 4 বছরে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। কাজেই এই যান নিয়ন্ত্রণটা একটা মডেল হতে পারে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়, তার পর্যবেক্ষণ সেটাই বলছে। কাজেই রাজ্যে একাধিক আমরা জানি ব্রিজ রয়েছে, সেতু রয়েছে, উড়ালপথ রয়েছে, সেখানেও কিন্তু এটা একটা মডেল আকারে আসতে পারে, এমনটা আইনজীবীদের অধিকাংশ মনে করছে। এখন খুবই সুন্দর চলছে, এখানে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিচ্ছু হয় না, রাত্রেবেলা বন্ধ থাকে, আবার ভোরে এসে পুলিশে খুলে দেয়, কোনো দুর্ঘটনা নেই, এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি আজ তাক। সবাই খুশি, এলাকার মানুষ খুশি, গাড়িওয়ালারা খুশি, সবাই খুশি। আমরা বিয়ের সিজন চলছে, কিন্তু কোনো বিয়ে দেখেছেন যে পুলিশি পাহারা দিয়ে হচ্ছে? সেই ছবি আমরা দেখাচ্ছি, এবং এটা কিন্তু ঘাটালের ছবি। কেন বিয়েতে পুলিশি পাহারা? কারণ এই যে বিয়ে হচ্ছে, প্রাক্তন স্বামীর পছন্দ নয়, তার পুরনো স্ত্রীর বিয়ে হচ্ছে ফের, তাতে মত নেই প্রাক্তন স্বামীর, তাই সে তার দলবল নিয়ে একেবারে বিয়ের মণ্ডপে পৌঁছে গিয়েছে। আর সেখানে গিয়ে রীতিমতো তাণ্ডব পরিস্থিতি। আমরা প্রাক্তন স্বামীর ছবি দেখাচ্ছি, বিশ্বজিৎ দলুই, যার নেতৃত্বে এই ঘাটালের বিয়ে বাড়িতে, মানে তার পুরনো স্ত্রী, মানে তার প্রাক্তন স্ত্রীর বিয়েতে রীতিমতো তাণ্ডবের ছবি ধরা পড়লো। সেই তাণ্ডবের ছবি আমরা দেখাচ্ছি, নেতৃত্বে তার প্রাক্তন স্বামী। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, বিয়ে বাড়ি মানে একটা ভালো অনুষ্ঠান, সেখানে সবাই আসবেন, খাওয়া দাওয়া হবে জমিয়ে, কিন্তু সেখানে পুলিশ দেখতে তো কেউ অভ্যস্ত নয়, পুলিশে পাহারায় বিয়ে হলো। একদমই, দেখো শর্মিষ্ঠা, এক কথায় বলা যায় যে প্রাক্তনী, অর্থাৎ প্রাক্তনী স্ত্রীর বিয়েতে তাণ্ডব চালালো প্রাক্তন স্বামী, এবং সেই তাণ্ডব থেকে রক্ষা করে সেই মহিলার বিয়ের ব্যবস্থা করলো ঘাটাল থানার পুলিশ প্রশাসন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের কিশোরপুর এলাকায়। জানা যায় ওই কিশোর ঠিক করেন এলাকার মানুষ, কিন্তু বিয়ের কিছু আগে, অর্থাৎ বিয়ের নিমন্ত্রিতরা এসে গেছেন, খাওয়া দাওয়া শুরু হয়েছে, বরযাত্রী এসে গেছেন, সেই সময়
একদল যুবক এসে সেই বিয়ে বাড়িতে তাণ্ডব চালালো, এবং শুধু তাই নয়, যেখানে দেখা যাচ্ছে হাতাহাতি জড়িয়ে পড়েছে সংঘর্ষে এবং ঠেলাঠেলি চলছে, ঠিক সেই পরিস্থিতি থেকে উদ্ধার করলো পুলিশ। একদম পুলিশ উদ্ধার করে, পুলিশই পাহারায় বিয়ে দিতে হয়। ভাবুন, সবাই বিয়ে বাড়িতে এসেছেন, আনন্দ করছেন, খাওয়া দাওয়া করছেন, বর যাত্রী পর্যন্ত এসে গেছে, ঠিক সেই সময় প্রাক্তন স্বামী হামলা চালালো একেবারে বিয়ের মণ্ডপে। প্রথম ও ভালোবাসা করে বিয়ে করে ওই ছেলের বাড়িতেই। ছেলেটার নাম বিশ্বজিৎ, তো হ্যাঁ বিশ্বজিৎ দোলই। এদের পরপর কি হচ্ছে, ঝগড়া গন্ডগোল হয়, মীমাংসা হয়, শেষে একবার এমন হলো তোমরা আমাকে নিয়ে যাও, মেরে ফেলছে। যেয়ে দেখলাম গোলায় রক্ত, আমি ওকে নিয়ে পালিয়েছি। বলছে এই তোকে আর লুবনি, তুই আসবি নি, তোকে আমি লুবনি। আমি পার্টি অফিসে দরখাস্ত দিয়ে দিয়েছি। তোর নাম কি? আমার নাম কৌশিক খান। কি বুঝলি এখানে এসে? এসে বুঝলাম সে ঝামেলায় ফেঁসে গেছি, কি করবো। ঝামেলাটা কি ঝামেলা? ঝামেলাই এরকম বিয়ে বাড়ি। এদের তো একটা বিয়ে বাড়ি চলছে, তোরা এখানে এসে ঝামেলা করলি কেন? আমরা কিছুই ঝামেলা করি, রাস্তায় দাঁড়িয়েছিলাম, খালি আমাকে একটা লোক জিজ্ঞাসা করলো যে তোর বাড়ি কোথায়। আমি এরকম বললাম যে আমার বাড়ি এখানে। বলছি তুই কোথাও ধর, গাড়ির চাবি গাড়ি নিল, টেনে নিয়ে চলে এলো। রাজ্যের অনেক জায়গাতেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কিছু কিছু দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের হাতে ন্যস্ত থাকে, কিন্তু সেই সিভিক ভলান্টিয়ারই গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়লো। কোচবিহারে এক সিভিক ভলান্টিয়ারকে হাতে নাতে ধরা হয় গাঁজা পাচার করার সময়, এবং এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, একজন সিভিক ভলান্টিয়ার তিনি গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? দেখো, আজ দুপুরে মাথাভাঙ্গা 2 ব্লকের নিশিগঞ্জ এলাকায় পুলিশ গোপন সূত্র খবর যে ওই এলাকায় যে গাঁজা পাচার হচ্ছিল, সে সময় নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ ওই এলাকায় ফাঁসতাতে এবং একটি বোলেরো গাড়ি ধরে, এবং সেই বোলেরো গাড়ি থেকে 4 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আনিসুর রহমান বলে একটি সিভিক ভলান্টিয়ার রয়েছে, যার বাড়ি দিনাটাতে, এবং সেখান থেকে 23 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুলিশ যেটা জানিয়েছে, ও যে বোলেরো গাড়িটি করে গাঁজা পাচার করা হচ্ছিল সেটা দিনাটা থেকে শিলিগুড়ির থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বোলেরো গাড়িটির মালিক ওই সিভিক ভলান্টিয়ার। এবং এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পুলিশের অন্দরে, যে একজন সিভিক ভলান্টিয়ার যদি এরকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে কি বার্তা যাবে। ধন্যবাদ। ওটা ঘটনা শুরু করেছে। এলাকার মানুষরা রাজনৈতিক দলের নেতাদের উপর নির্ভর করেন, অনেকটা ভরসা করেন, সাধারণ মানুষের তারা পাশে থাকেন, কিন্তু রাজনৈতিক দল কি রোজগারের জায়গা হতে পারে? কেন এই কথা বলছি? কারণ সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র তিনি তো এরকমই বক্তব্য রেখেছেন যে দল থাকলে রোজগার হবে, সেটা না থাকলে হবে না। কি বলছেন তিনি, শোনা যাক। প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও তাই আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে। দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। ভোট বড় বালাই, ভোট এলে এক একটা রাজনৈতিক দল এক এক রকম স্ট্র্যাটেজি নেয়, কিন্তু পিকনিকও হয় নাকি? মানে পিকনিকের মধ্যে দিয়ে পলিটিক্স। শান্তনু ঠাকুর তিনি বলছেন আরো বেশি বেশি পিকনিক করতে হবে, বনগায় ফের পিকনিক পলিটিক্সের কথা বলছেন শান্তনু ঠাকুর। বিজেপি নেতা শান্তনু ঠাকুর কি বলেছেন একবার শুনবো। পিকনিক পলিটিক্স কোথায়? ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কার্যকর্তারা আছে স্বতঃস্ফূর্তভাবে পিকনিক করেছে।
তাদের ভিতরে আসাটাই কাম্য। আরো পিকনিক হবে, কয়েকশো পিকনিক হবে সামনে, পুরো লোকসভা নিয়ে পিকনিক হবে, গঙ্গার উপরে পিকনিক হবে, সে সমস্ত হতে যাচ্ছে আগামীতে। সব বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে, বিধায়করা হাজিরও আছে কেউ কেউ এখানে। বিজেপির পক্ষ থেকে যখন পিকনিক পলিটিক্সের কথা বলা হচ্ছে তখন ছেড়ে তো কথা বলবে না তৃণমূল কংগ্রেস, তখন তারাও খোঁচা দিয়েছে, তারাও কটাক্ষ করেছে এই পিকনিক পলিটিক্স নিয়ে। শুনুন। একটা আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আছেন, মানুষের সঙ্গে তো নেই। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে রয়েছে, জনগণের কাছে ওরা পৌঁছতে পারছে না। পঞ্চায়েত এবং পৌরসভায় প্রমাণ করে দিয়েছেন এবং আগামী লোকসভায় প্রমাণ করবেন। বঙ্গ বিজেপিতে একটা বারবার অভিযোগ ওঠে যে ভোটের আগে আদি বিজেপি যারা ছিল তাদের সঙ্গে নব্য বিজেপিতে একটা সবসময় ঝামেলা লেগেই থাকে, যে কারণে বঙ্গ বিজেপিতে একসঙ্গে কোনো লড়াইয়ে তাদেরকে দেখা যায় না। কিন্তু সেই দ্বন্দ্ব মেটাতে কি এবার কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ সামনে তো লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে এবং সেখানে যে লোকসভা ভোট রয়েছে তার জন্য যে বঙ্গ বিজেপির একটা কমিটি গঠন করা হলো, সেখানে সমান গুরুত্ব দেওয়া হলো সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে। আমরা জানি দিলীপ ঘোষ তিনি আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি পর্যন্ত ছিলেন, কিন্তু একে একে তাকে অনেক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই যে কমিটি গড়ে দেওয়া হলো সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সেখানে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হলো দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে এবং তার পাশাপাশি অবশ্যই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকেও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, তাহলে বলা যেতে পারে যে শুধুমাত্র রাজনীতিতে নিজের দলের মধ্যে মানে বঙ্গ বিজেপির মধ্যেও তাদের স্ট্র্যাটেজি নিতে হচ্ছে ভোটের আগে। একদমই এবং তুমি জানো যে সাম্প্রতিক কালে আদি নব্য দ্বন্দ্ব যেভাবে প্রকাশ্যে এসে গিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল বঙ্গ পদ্ম শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে বারবারই রাজ্য নেতৃত্ব তারা বিভিন্ন কৌশল নিচ্ছিল, কোনো অবস্থাতেই ঘরোয়া দ্বন্দ্ব মেটানো যাচ্ছিল না। এবারে 2024-এর যে লোকসভা নির্বাচন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি জানো, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বার্তা, ঐক্যের বার্তা কিন্তু দেওয়া হলো। রাজ্য কমিটি যে নির্বাচনী কমিটি তৈরি করলো, সেখানে যে 20 জনের নাম রয়েছে, সেখানে একেবারে দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, দিলীপ ঘোষ সহ একাধিক নেতৃত্ব সেখানে স্থান পেয়েছেন। এবং সেখানে কিন্তু একদিকে যেমন আদি নেতারাও রয়েছেন, পাশাপাশি নব্য যারা বিজেপি তাদেরকেও কিন্তু এই নির্বাচনী যে কমিটি তৈরি করা হয়েছে সেখানে রাখা হয়েছে। পাশাপাশি 20 জনের যে কমিটি, নির্বাচনী কমিটি, একেবারে 2024-এর নির্বাচনকে সামনে রেখে সেখানে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক যে 4 জন ছিলেন তাদেরকেও কিন্তু বিশেষ আমন্ত্রিত তালিকায় রাখা হয়েছে। আর এখান থেকে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে ঘরোয়া দ্বন্দ্ব মেটাতে একটা ঐক্যের বার্তা দেওয়া এবং ক্ষোভ বিক্ষোভ মেটাতে এই ধরনের কমিটি তৈরি করেই একেবারে নির্বাচনের ময়দানে নামতে চাইছে। একদম প্রথম একটা কৌশলী সিদ্ধান্ত দিল্লি নেতৃত্বের। অনেক ধন্যবাদ।